আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টোরি ট্রাভেলকে। আজ স্টোরি ট্রাভেলে আপনারা শুনবেন সূর্য মাইতির কলমে একটি গ্রাম বাংলার ভূতের গল্প, তেঁতুল তলার মাঠ। গল্পটি সম্পূর্ণ শোনার অনুরোধ থাকলো। শুনতে থাকুন আজকের গল্প, তেঁতুল তলার মাঠ। রূপ ছিল, গুণ ছিল, যৌবন ছিল ভরা। তাই তো নজর পড়ল ওদের, খুব খেলো ওরা। সবাই মিলে খেলো আমায়, হয়েছি অতৃপ্ত। মরেছি আমি, মরবে সবাই, বাঁচা হবে শক্ত। আজকের মালটা জবরদস্ত ছিল, একেবারে একেবারে ডাগুর মাল। বুকের সাইজটা হেব্বি মজা পেয়েছি আজ। গত এক বছরে অনেক চিড়িয়া ধরেছি, খেয়েছি, কিন্তু আজকের মতো এমন মাল বহুদিন পর পেলাম। কি গতর মাইরি! না, মালটাকে এক্ষুনি ছেড়ে দিলে চলবে না। আরো কয়েকবার খেয়ে তারপর হাত বসলাম। আজ মুডটা একেবারে ফুরফুরে হয়ে গেল রে মুন্না। এখন মাঝরাত, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। একদিকে বৃষ্টির ঝমঝম শব্দ, আর অন্যদিকে একটানা ঝিঝির কলতান এবং ব্যাঙের একঘেয়ে ডাক রাত্রির নিস্তব্ধতাকে ভঙ্গ করতে ব্যস্ত। চারিদিকে ঘন অন্ধকার। বিদ্যুৎ চমকের আলোয় যতটুকু দেখা যাচ্ছে সেটুকুতেই কোনো রকমে প্যাচপ্যাচে কাদা মারিয়ে পথ হাঁটার চেষ্টা করছে মুন্না মস্তান। অনেক দূর পড়াশুনো করে, অনেক চেষ্টা চরিত্র করেও চাকরি বাকরি জোটাতে না পারায় গত এক বছর হলো সে একটা নারী পাচারকারী গ্যাংয়ের সাথে যুক্ত হয়েছে। এতে করে তার অভাবও মিটেছে, আর স্বভাবেরও শ্রীবৃদ্ধি ঘটেছে। মানে যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা আর কি। কাদায় পা পিছলে পড়েই যাচ্ছিল সে, কোনো রকমে নিজেকে সামলে নিল। বাপরে বাপ, কি অন্ধকার! এক্ষুনি লেপটে যাচ্ছিলাম। শালা আমার বাহনটাকে এই বৃষ্টির দিনেই খারাপ হতে হলো। পায়ে হাঁটা একদম পোষায় না। যখন গরিব ছিলাম তখন পায়ে হাঁটতাম, সেটা একটা ব্যাপার ছিল, কিন্তু এখন তো আর আমি গরিব মাস্টার না। এখন আমি ধনী, অনেক টাকা আমার, অনেক। গ্রামে তার মতো ধনী খুব একটা কেউ নেই। গ্রামের সবাই তাকে ভদ্র, সভ্য, শিক্ষিত মুন্না মাস্টার বলেই জানে, কারণ সে ছাত্র পড়ায়। গ্রামের সকলে এটাই জানে যে মুন্না মাস্টার সকালে ছাত্র পড়ায় আর রাতে ব্যবসা করে, কিন্তু সে ঠিক কী ব্যবসা করে তা কেউ জানে না, হয়তো জানার চেষ্টাও করেনি কোনো দিন। গ্রামে এমন শিক্ষিত ভালো ছেলে আতস কাঁচ দিয়ে খুঁজলেও খুঁজে পাওয়া বড় মুশকিল। তাই আশেপাশের 5 গাঁয়ের মেয়ের বাবারা মুখিয়ে আছে মুন্নার সাথে তাদের মেয়ের বিয়ে দেবে বলে, কিন্তু মুন্না তাদের পাত্তা দেয় না। কিন্তু মেয়েগুলোকে ভোগ করার বাসনা তার রয়েছে বটে, তককে তককে রয়েছে সে। সুযোগ তো একদিন আসবেই। বাইক ছাড়া এখন এক পাও হাঁটে না মুন্না, কিন্তু আজ হঠাৎ করে মাঝপথে বাইকটা খারাপ হয়ে যাওয়ায় বাইকটা গ্যারেজে রেখে আসতে হয়েছে। তাই এত ঝক্কি পোহাতে হচ্ছে তাকে এই বৃষ্টিতে রাতের বেলা। অন্ধকারে কোন দিকে হাঁটছে বা কত দূর হেঁটে এসেছে ঠিক খেয়াল ছিল না মুন্নার। হঠাৎ তার কানে ভেসে এলো একটা চিৎকার, বাঁচাও, বাঁচাও আমাকে, কে আছো, বাঁচাও। চিৎকারটা কানে যেতেই হাঁটার গতি স্তব্ধ হয়ে গেল মুন্নার।
কে কে চিৎকার করছে এত রাতে? কান পেতে শব্দটা শোনার চেষ্টা করলো মুন্না, কিন্তু না, আর কোনো শব্দ নেই। ওই, আর তো শুনতে পাচ্ছি না। তাহলে কি ভুল শুনলাম? ওই মেয়েটাকে ভোগ করার সময় ওই মেয়েটাও তো ঠিক এইভাবে চিৎকার করছিল। সেটাই বোধহয় মাথায় ঘুরছে এখন। নেশাটা বোধহয় আজ একটু বেশি হয়ে গেছে। না, যায়, তাড়াতাড়ি বাড়ি যায়, টেনে একটা ঘুম দিতে হবে, তারপর আবার কাল নতুন কিছু। আপন মনে কথাগুলো বলে হেসে উঠল মুন্না। এরপর সে আবার হাঁটতে শুরু করলো। কয়েক পা হেঁটেছে, এমন সময় আবার শুনতে পেল, বাঁচাও, বাঁচাও আমাকে, কে আছো, বাঁচাও। থেমে গেল মুন্না। শব্দটা এবার স্পষ্ট শোনা গেছে। না, এটা তো মনের ভুল বলে মনে হচ্ছে না। কেউ কি সত্যিই বিপদে পড়েছে নাকি? ডান দিক থেকেই তো আসছে মনে হচ্ছে চিৎকারটা। মুন্না এখন যেখানটাতে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকেই ডান দিকে চলে গিয়েছে চওড়া রাস্তা, যেটা সবাই ব্যবহার করে যাতায়াতের জন্য। রাস্তার ঠিক বাঁ পাশেই একটা সরু খাল। খালের পাশেই বিশাল জঙ্গলাকীর্ণ একটা মাঠ, যেটা তেঁতুলতলার মাঠ নামে পরিচিত। কিন্তু এই তেঁতুলতলার মাঠ দিয়ে দিনের বেলা যদিও এক দুজন যাতায়াত করে, কিন্তু রাতে কেউ যাতায়াত করে না। লোকমুখে শোনা যায় এই তেঁতুলতলার মাঠে কোনো এক অজানা ভয় লুকিয়ে আছে। তেঁতুলতলার মাঠ দিয়ে রাতের বেলা কেউ গেলে সে নাকি আর বেঁচে ফেরে না। সেই ভয়েই এই তেঁতুলতলার মাঠের পথ সন্ধ্যের পর কেউ মারায় না। অথচ আগে এই তেঁতুলতলার মাঠই ছিল যাতায়াতের একমাত্র পথ। অসংখ্য মানুষ যাতায়াত করতো এই তেঁতুলতলার মাঠের রাস্তা দিয়ে। এত কিছু এই মুহূর্তে মাথায় এলো না মুন্নার। যাই তো, একবার গিয়ে দেখি। এই ভেবে তেঁতুলতলার মাঠের রাস্তাটায় হাঁটতে শুরু করলো মুন্না। বেশ কিছুটা হেঁটে আসার পর তার কানে এলো একটা নারী কণ্ঠে রিন রিনে কান্নার শব্দ। কে কাঁদছে এত রাতে? এই তেঁতুলতলার মাঠে কে কাঁদছে? কান্নার শব্দটা লক্ষ্য করে এগিয়ে যেতে থাকলো মুন্না। বেশ কিছুটা এগোনোর পর মুন্না খেয়াল করলো সে আর এগোতে পারছে না। কেউ যেন পেছন থেকে টেনে ধরেছে তাকে। ঝাঁঝিয়ে বলে উঠল মুন্না, কে রে? কে আমার কল ধরে টানছিস? পিছন ঘুরে মুন্না যা দেখল তাতে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। কালো ঘন অন্ধকারের ন্যায় আলুলায়িত কেশরাশি বিস্তার করে কেউ যেন মেঘলা রাতের অন্ধকারকে আরও গাঢ় করে তুলেছে। সেই অন্ধকারের চক্রবুহে যেন বাঁধা পড়ে গিয়েছে মুন্না মস্তান। ঘন অন্ধকারকে আরও ঘনীভূত করে দাঁড়িয়ে রয়েছে একটা ছায়ামূর্তি। একটা দমকা হাওয়া এসে গায়ে লাগতেই অজান্তেই কেঁপে উঠল মুন্নার সারা শরীর। হাতের ছাতাটা কোথায় যেন উড়ে চলে গেল। ভয়ঙ্কর খিলখিলে হাসিতে ভরে উঠল তেঁতুলতলার মাঠ। মুন্না মস্তানের বুকের ভেতরটা কেঁপে উঠল সেই হাসির শব্দে। ভয়টাকে চেপে রেখে কাঁপা কাঁপা গলায় চেঁচিয়ে বলল, কে কে তুমি? হ্যাঁ, এত রাতে এখানে কি করছো? এই তেঁতুলতলার মাঠে তো কেউ কেউ আসে না। তুমি একা মেয়ে মানুষ এখানে কি করছো? এবার সেই নারী অবয়ব বলে উঠল, মেয়ে মানুষ তো কি হয়েছে? মেয়ে মানুষ বলে কি বাইরে বেরোনো বারণ নাকি? নাকি তোদের মতো শয়তানদের খাদ্য হওয়ার ভয়? মানে? এবার মুন্নার বুক দুরু দুরু করতে লাগলো ভয়ে। এই মেয়েটা তার ব্যাপারে এত কিছু জানলো কি করে?
না না, এই মেয়েটা যদি সত্যিই সব কিছু জেনে গিয়ে থাকে তাহলে তো তার বিপদ। না না, একে বাঁচিয়ে রাখা যাবে না, যে করেই হোক। হ্যাঁ, আমি সব জানি। কি করবি? মারবি আমাকে? আয় আয়, মার আমাকে, ভোগ কর আমার শরীরটা। এই বলে নারী অবয়বটা কিছুটা সামনে এগিয়ে এলো মুন্নার। সেই অবয়বের একটি হাত মুন্নার শরীর ছুঁয়ে যেতেই মুন্না একটা ব্যথা অনুভব করল। সেই অবয়বের ধারালো নখের আঁচড়ে মুন্নার জামা ছিঁড়ে গিয়ে বুক চিরে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসেছে। পরক্ষণেই একটা শীতল স্পর্শ অনুভব করল মুন্না। শিরশিরিয়ে উঠল তার সারা শরীর। তার বুকের ফিনকি দিয়ে বেরিয়ে আসা সেই রক্ত চেটে খেয়ে নিচ্ছে সেই নারী অবয়ব। এতক্ষণে সমস্ত নেশা কেটে গিয়েছে মুন্নার। ভয়ে বুকটা তিরতিরিয়ে উঠছে তার। কপালে বৃষ্টির জলের সাথে মিশে গেল কয়েক ফোঁটা ঘাম। অন্ধকারে সেই অবয়বকে স্পষ্ট দেখতে পাচ্ছে না মুন্না। আগামীকাল পূর্ণিমা, অথচ এই দুর্যোগের কারণে চাঁদের মুখ থেকে মেঘের ঘুমটা যেন সরছেই না। হঠাৎ বিদ্যুৎ চমকের আলোয় মুন্না এক ঝলক দেখতে পেল সেই নারী অবয়বকে। সেই নারী মূর্তি সম্পূর্ণ নগ্ন। কি ভীষণ ভয়ঙ্কর তার রূপ! হিংস্র চোখে মনির অংশ সম্পূর্ণ সাদা ফ্যাকাশে। ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে পড়ছে রক্তধারা। মুখে লেগে রয়েছে এক বীভৎস বাঁকা হাসি। কোমর পর্যন্ত কালো চুলের রাশি বিষাক্ত সাপের মতো বাতাসে ছড়িয়ে গিয়ে কিলবিলিয়ে উঠছে। সুগঠিত তার বক্ষযুগল যে কোনো পুরুষের চোখে লালসা আনতে সক্ষম। মুন্নার মনেও ক্ষণিকের জন্য কামুকতা জেগে উঠল সেই সুললিত বক্ষযুগলের টানে। সেই নগ্ন নারী মূর্তির উন্মুক্ত যোনিপথ বেয়ে গড়িয়ে পড়ছে লাল রক্তের ধারা। কি বীভৎস সেই দৃশ্য! মুন্না বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে আছে সেই নারী মূর্তির দিকে। সেই নারীর মসৃণ শরীরে জলের ধারা বিন্দুমাত্র স্পর্শ করছে না। কচু কিংবা পদ্মের পাতায় জল পড়লে যেভাবে পিছলে বেরিয়ে যায়, ঠিক যেন তেমনি তৈলাক্ত পাতার মতো তার শরীর থেকে পিছলে বেরিয়ে যাচ্ছে বৃষ্টির প্রতিটা ফোঁটা। মুন্না হতবিহ্বল হয়ে পড়েছে এই অপ্রাকৃত দৃশ্য দেখে। মোহিত হয়ে পড়ল মুন্না। তার চোখ সেই নারী শরীরে আবদ্ধ, কিন্তু তার এমন সুন্দর নরম শরীরের এমন বিচ্ছিন্ন অবস্থা কেন? এই কি তবে সে, যার ভয়ে এই তেঁতুলতলার মাঠ রাতের বেলা কেউ মারায় না? তাহলে তাহলে এই সেই অভিশাপ যে বছরের পর বছর ধরে তার প্রতিশোধ নিয়ে চলেছে? আমি সে। বলে খলখলিয়ে হেসে উঠে সেই নারী মূর্তি বলল, কিরে, ভয় পেলি নাকি? না না, ভয় পাস না, ভয় পাস না, কোনো ভয় নেই। রূপ ছিল, গুণ ছিল, যৌবন ছিল ভরা, তাই তো নজর পড়ল ওদের, খোবলে খেলো ওরা। সবাই মিলে খেলো আমায়, হয়েছি অতৃপ্ত।
মরেছি আমি, মরবে সবাই, বাঁচা হবে শক্ত। ছড়াটা বলে আবার বীভৎসভাবে হেসে উঠল সেই নারী মূর্তি। ভয়টা বুকের ভেতর ঘনীভূত হতে থাকলো মুন্না মস্তানের। এতদিন অনেক মেয়ের সর্বনাশ করেছে সে, তাহলে কি আজ একটা মেয়ের হাতেই? এই ভেবে পালাতেই যাচ্ছিল সে, কিন্তু এক পাও নাড়াতে পারল না। অবশ্য পালিয়েই বা যাবে কোথায়? তার হাত থেকে যে কেউ পালিয়ে বাঁচতে পারে না। সেই নারী মূর্তি বলে উঠল, পালিয়ে বাঁচবি ভেবেছিস? কোথায় পালাবি? এখান থেকে কেউ বেঁচে ফেরে না, কেউ না। ভয়ার্ত স্বরে কাঁপা কাঁপা গলায় মুন্না বলল, কে তুমি? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। মুন্নার কথা শুনে সেই নারী মূর্তি আবারও ভয়ঙ্করভাবে হেসে উঠল। ছেড়ে দেব? তুইও তো কাউকে ছাড়িসনি। ছাড়েনি, আমাকেও কেউ ছাড়েনি। সেদিন এভাবেই বাঁচার জন্য আরতি জানিয়েছিলাম আমি, কিন্তু কেউ আমাকে ছাড়েনি, আর আমিও কাউকে ছাড়বো না। কারোর নিস্তার নেই আমার হাত থেকে, কারোর নিস্তার নেই। এই বলে হাসতে হাসতে সেই নারী মূর্তি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো মুন্নার দিকে। মুন্না পিছিয়ে যেতে গিয়ে পড়ে গেল প্যাচ প্যাচে কাদার উপর। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। জল কাদার মধ্যে বসেই পিছিয়ে আসতে থাকে সে যত পেছোতে থাকে সেই নারী মূর্তি তত এগিয়ে আসতে থাকে। এতক্ষণে মুন্না বুঝে গিয়েছে এই মূর্তিমান বিভীষিকার হাত থেকে পালানোর কোনো রাস্তাই আর খোলা নেই। বিপদ আসন্ন জেনেও মানুষ বিপদের সময় খড়কুটোকে আঁকড়ে ধরতে চায়। মানুষ ভাবে হয়তো খড়কুটোই তাকে বাঁচিয়ে তুলবে। ঠিক তেমনি বাঁচার একটা শেষ চেষ্টা করে গলায় জোর এনে সে চেঁচিয়ে উঠল, বাবা বাঁচাও, কি বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। কিন্তু না, সেটা হয়তো সম্ভব নয়। এ পথে যে কেউ আসে না। আসলেও এই মূর্তিমান বিভীষিকার হাত থেকে তাকে বাঁচাতে পারত না হয়তো। মুন্নার অসহায়ত্ব দেখে হাসতে হাসতে সেই নারী মূর্তি বলে উঠল, আসবে না, কেউ বাঁচাতে আসবে না তোকে। আমার হাত থেকে কারোর নিস্তার নেই, কারণ না, কাউকে ছাড়বো না আমি, কাউকে না। ছেড়ে দাও আমাকে, বেরো না ভাই, বেরো না। আমি কোনো মেয়ের কোনো ক্ষতি করবো না। তার কথা শেষ হওয়ার আগেই সেই নারী মূর্তি তার ধারালো নখ ঢুকিয়ে দিল মুন্নার গলা লক্ষ্য করে। সেই নারী মূর্তি এক হ্যাঁচকা টানে মুন্নার ধর থেকে মাথাটা আলাদা করে দিল। তারপর সেই কাটা মাথাটা আকাশের দিকে উঁচিয়ে ধরে তার বিশাল মুখ হাঁ করে টাটকা রক্তের স্বাদ নিতে থাকলো সে। সেই রক্ত নগ্ন নারী মূর্তির মুখ থেকে গড়িয়ে পড়ল সারা শরীরে। প্রবল উল্লাসে হেসে উঠে আবার সেই ছড়া কাটতে লাগলো সে। রূপ ছিল, গুণ ছিল, যৌবন ছিল ভরা, তাই তো নজর পড়ল ওদের, খুব লেখিল ওরা।
সবাই মিলে খেলো আমায়, হয়েছি অতৃপ্ত। মরেছি আমি, মরবে সবাই, বাঁচা হবে শক্ত। হাসতে হাসতে সেই ছায়ামূর্তি মিলিয়ে গেল নিশ্ছিদ্র অন্ধকারের বুকে। শ্রাবণ মাসের শেষের দিক, ভরা বর্ষায় নদী নালা পুকুর সব ভরে উঠেছে। রাস্তাঘাটও প্যাচ প্যাচে কাদায় কর্দমাক্ত। এই বর্ষায় ভিজে কাদায় মাখামাখি হয়ে খেলাধুলা বেশ ভালোই হয়। তাই বিকেলবেলা স্কুল থেকে ফিরে এক প্রকার মায়ের বারণ উপেক্ষা করেই বন্ধুদের সাথে খেলতে পাশের গ্রামে গিয়েছিল বছর 13 পল্টু। বর্ষার সময় আকাশ মেঘলা থাকায় একটু তাড়াতাড়ি সন্ধে নামে। খেলতে খেলতে কখন সন্ধে নেমে এসেছে বুঝতে পারেনি ওরা। পল্টু তেঁতুলতলার পাশের রাস্তাটা ধরে বাড়ি ফিরছিল। হঠাৎ পল্টু একটা নারী কণ্ঠের কান্নার শব্দ শুনতে পেল। এখানে আবার কে কাঁদছে? তেঁতুলতলার মাঠ থেকে আসছে মনে হচ্ছে। কাঁদার হলে ঘরে দরজা বন্ধ করেই তো কাঁদতে পারে। খামোখা এই সন্ধেবেলা এই তেঁতুলতলার মাঠে বসে কাঁদছে কেন? অন্ধকার হয়ে গেল তো, বাবা চলে আসবে, আজ নির্ঘাত বকা খেতে হবে। এই ভেবে সে ব্যাপারটাকে এড়িয়ে গেল ঠিকই, কিন্তু পরক্ষণেই সে শুনতে পেল একটা খিলখিলে হাসির শব্দ। ভালো করে কান পাততেই সে শুনতে পেল কেউ যেন তার নাম ধরে ডাকছে। পল্টু, এসো পল্টু, এদিকে এসো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি। এসো পল্টু, এসো। হ্যাঁ, তারই নাম ধরে কেউ ডাকছে। ডাকটা তেঁতুলতলার মাঠের ওদিক থেকেই আসছে না? কিন্তু এখানে আমার নাম ধরে কে ডাকবে? ভাবতে ভাবতে আবার তার কানে এলো, কি এত ভাবছো পল্টু? এসো, আর দেরি করো না। এসো পল্টু, এসো। পল্টু আর সেই ডাক উপেক্ষা করতে পারল না। সে সম্মোহিতের মতো এগিয়ে যেতে লাগলো তেঁতুলতলার মাঠের দিকে। মোহাচ্ছন্ন হয়ে পল্টু মাঠের অনেকটাই ভেতরে চলে এসেছে। সে আর নিজের মধ্যে নেই। হঠাৎ চারিদিক তোলপাড় করে হাওয়ার তালে ভেসে এলো একটা ঋণ ঋণে কণ্ঠে ছড়া কাটার শব্দ। রূপ ছিল, গুণ ছিল, যৌবন ছিল ভরা, তাই তো নজর পড়ল ওদের, খুবলে খেলো ওরা। সবাই মিলে খেলো আমায়, হয়েছি অতৃপ্ত। মরেছি আমি, মরবে সবাই, বাঁচা হবে শক্ত। তারপরেই একটা বিকট অট্টহাসিতে ভরে গেল চারপাশ। দুহাতে মাথা চেপে ধরে মাটিতে বসে পড়ল সে। চোখ ঝাপসা হয়ে এলো। ঝাপসা চোখে সে দেখল তার ঠিক সামনে মাত্র কয়েক হাত দূরত্বে একটা ঘন কালো ছায়ামূর্তি ধীরে ধীরে জ্ঞান হারালো পল্টু। এদিকে সন্ধে পেরিয়ে অনেকটা রাত হয়ে যাওয়ার পরেও পল্টু বাড়ি না ফেরায় পল্টুর মা কল্পনা দেবী চিন্তায় পড়লেন। পল্টুর বাবা বিশ্বনাথবাবু কাজ থেকে ফিরে স্ত্রীকে চিন্তিত দেখে বললেন, কি গো, তোমাকে অত চিন্তিত দেখাচ্ছে কেন?
কিছু হয়েছে নাকি? আর পলুকে দেখছি না, ও কোথায়? পলু এখনো বাড়ি ফেরেনি গো। সেই বিকেলবেলা স্কুল থেকে ফিরে খেলতে গিয়েছিল। প্রতিদিন তো সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসে। আজ এত রাত হয়ে গেল, এখনো ফিরলো না। সে কি গো, এখনো ফেরেনি? ওর বন্ধুদের কাছে খোঁজ নিয়েছো? হ্যাঁ, ও পাড়ার বিলুর কাছে খোঁজ নিলাম। ওরা দুজন একসাথেই খেলতে গিয়েছিল, কিন্তু বিলু বলছে পলু নাকি অনেক আগেই বাড়িতে আসবে বলে ওখান থেকে চলে এসেছে। পাশের বাড়ির নগেন, সেও বলল সে নাকি সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় তেঁতুলতলার মাঠের সামনে রাস্তায় পলুকে দেখেছে। আমার তো খুব ভয় করছে গো, কিছু হয়ে গেল না তো ছেলেটার? আহ কল্পনা, তুমিও না সবাইতেই দুশ্চিন্তা করো। এত চিন্তা করো না, আমি দেখছি। এই বলে বিশ্বনাথবাবু হাতে টর্চটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন ছেলেকে খোঁজার উদ্দেশ্যে। চারিদিকে খুঁজেও পল্টুকে কোথাও খুঁজে পাওয়া গেল না। অবশেষে তেঁতুলতলার মাঠের সামনে এসে দাঁড়িয়ে বিশ্বনাথবাবু ভাবলেন, কোথাও তো খুঁজে পেলাম না ছেলেটাকে। তাহলে কি সত্যি সত্যিই ছেলেটা এই তেঁতুলতলার মাঠেই চলে গেল? কিন্তু ওখানে তো কোনো বিপদ হলো না তো ছেলেটার আবার? না না, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, একবার গিয়ে দেখি। বলু, বলু, শুনতে পাচ্ছিস? বলু। পল্টুর নাম ধরে ডাকতে ডাকতে তেঁতুলতলার মাঠের দিকে অগ্রসর হতে লাগলেন বিশ্বনাথবাবু। পল্টুকে খুঁজতে খুঁজতে, নাম ধরে ডাকতে ডাকতে তেঁতুলতলার মাঠের অনেকটা গভীরে চলে এসেছেন বিশ্বনাথবাবু। বলু, বলু, কোথায় তুই? আরাদে বলু, বলু, শুনতে পাচ্ছিস? না, কারোর কোনো সাড়া নেই। অন্ধকারে চারিদিক গম গম করছে। এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে তেঁতুলতলার মাঠে। বেশ অনেকটা এগিয়ে যাওয়ার পর হঠাৎ রাত্রির নিস্তব্ধতা ভঙ্গ করে একটা ঋণঋণে কণ্ঠের ছড়া কাটার শব্দ কানে এলো বিশ্বনাথবাবুর। রূপ ছিল, গুণ ছিল, যৌবন ছিল ভরা, তাই তো নজর পড়ল ওদের, খোপলে খেলো ওরা। সবাই মিলে খেলো আমায়, হয়েছি অতৃপ্ত। মরেছি আমি, মরবে সবাই, বাঁচা হবে শক্ত। ওই শব্দ শুনে বুকের ভেতরটা শুকিয়ে এলো বিশ্বনাথবাবুর। তেঁতুলতলার ভয়ঙ্কর বিভীষিকার কাহিনী আশেপাশের গ্রামে ত্রাসের সৃষ্টি করে রয়েছে। এই কি তবে সেই ত্রাস? টর্চের আলোটা দপদপ করতে করতে নিভে গেল। কয়েকবার সজোরে আঘাত করেও সেই টর্চ আর জ্বালানো গেল না। হঠাৎ একটা নারী কণ্ঠের অট্টহাসিতে ভরে উঠল চারপাশ। ভয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছেলের নাম ধরে ডাকতে লাগলেন বিশ্বনাথবাবু। পলু, তুই কোথায়? পলু। কিন্তু সেই ডাক বেশিক্ষণ স্থায়ী হলো না। তার বাকরুদ্ধ হয়ে গেল সামনে এক বিশাল কালো ছায়ামূর্তিকে দেখে। তার ঘন কালো বিশাল বিশাল কেশরাশি বাতাসে ছৈলাত হয়ে অন্ধকারকে আরো ঘনীভূত করে তুলেছে। তার বিকট অট্টহাসি চারিদিকে প্রবল দুর্যোগের সৃষ্টি করেছে যেন। ভয়ঙ্করভাবে ঘামতে শুরু করেছেন বিশ্বনাথবাবু। ক্লান্ত শরীরে এই ভয়ানক দৃশ্য সহ্য করতে না পেরে ভীষণ ভয়ের মুখেও কোনো রকমে বুকে সাহস এনে চিৎকার করে উঠলেন তিনি। কে 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 তুমি? আমার পলু কোথায়? পলু, পলু।
বলতে বলতে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন বিশ্বনাথবাবু। কি গো, না গো না, ওঠো এবার, অনেক ঘুমিয়েছো। এই নাও, তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও তো চটপট। শূন্য বিছানার সামনে বসে স্বামীর উদ্দেশ্যে খাবার খাওয়াতে থাকে ভূপেনের স্ত্রী মালতী। মা, মা, এটা তুমি কি করছো? খাবারগুলো বিছানায় ফেলে নষ্ট করছো কেন? কমলা এসে মালতীর হাতটা ধরে নেয়। কি হলো? আমার হাত ধরছিস কেন? খাবার নষ্ট করছি কোথায়? তোর বাবাকে খেতে দিচ্ছি, দেখতে পাচ্ছিস না? ছাড় ছাড়, খাওয়াতে দে, খাওয়াতে দে আমার মানুষটাকে। কতক্ষণ না খেয়ে আছে বলতো? কমলা মালতীর কাঁধ দুটো ধরে জোরে ঝাঁকিয়ে বলে ওঠে, মা, বাবা আর নেই, বাবা আর নেই। মা, তুমি কেন বুঝতে পারছো না? বাবা, বাবা মারা গেছে। মা, বাবা মারা গেছে। বলেই মাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ওঠে কমলা। মালতীও কেঁদে ওঠে মেয়ের সাথে সাথে, কিন্তু পরক্ষণেই মেয়েকে ঠেলে সরিয়ে দিয়ে বলে ওঠে, এই ছাড় না, ছাড়। এমন করে মরা কান্না কাঁদিস না তো। তোর বাপ মরেছে না মা মরেছে যে এমন করে কাঁদছিস? যা 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 যা, নিজের কাজে যা। মানুষটাকে আমাকে খাওয়াতে দে। কি হলো, তুমি ওরকম মিটি মিটি হাসছো কেন? তাড়াতাড়ি খেয়ে নাও, আমার যে সৃষ্টির কাজ পড়ে আছে, খেয়ে নাও। কমলা বুঝতে পারে মাকে কিছু বলে লাভ নেই। শুধু কমলা কেন, পাড়ার কেউই মালতীর এই ভুল ভাঙাতে পারে না যে ভূপেন আর জীবিত নেই। ধীরে ধীরে মালতীর মানসিক অবস্থার আরও অবনতি হতে থাকে। এদিকে কমলা পড়ে অথই জলে। বাবা অসুস্থ হয়ে বিছানা নেওয়ার পর বাবার তিল তিল করে গড়ে তোলা সবজির ব্যবসার হালটা মা শক্ত হাতে ধরেছিল, কিন্তু এখন মায়ের এই অবস্থায় সেই ব্যবসার হাল বেহাল হতে শুরু করেছে। প্রায় সময় মালতী খদ্দেরদের ওপর চড়াও হয়, ভুলভাল দাম দর করে বসে। এই নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। তুমি ব্যবসা করছো নাকি ডাকাতি করছো? কি বললি? কি বললি তুই আমাকে? আমি ডাকাত? এই শুনে পাশের দোকানদার বলে ওঠে, আরে পাগলির কাছে এসেছো শেষে, আর দোকান নেই নাকি? ব্যাস, মালতীকে আর পাইকে অমনি শত্রু তীর অন্যদিকে মোড় নেয়। হ্যাঁ, আমায় পাগলি বললি তুই? এই বলে মালতী হিংস্র হয়ে তেড়ে আসে পাশের দোকানের দিকে, কামড় বসিয়ে দেয় তার হাতে। সেই নিয়ে বেঁধে যায় ধুমধুমার কাণ্ড। বাজারের সকলে ছুটে আসে, মার মার ধ্বনি ওঠে চারিদিকে। মার মার পাগলিকে, মার 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 মার। মারবি? মারবি আমাকে? হ্যাঁ মারবি? আয় আয়, দেখাচ্ছি মজা। কি হলো রে? হ্যাঁ, আয় আয়, আমাকে মার, মার আমায়। কমলা কোত্থেকে খবর পেয়ে ছুটে এসে মাকে বাঁচানোর চেষ্টা করে। থামো, থামো তোমরা, মেরো না, মেরো না আমার মাকে। আমি আমি কথা দিচ্ছি, আমার মা আর এমনটা কোনোদিনও করবে না। কোনো রকমে সেই ভিড় থেকে মালতীকে বের করে নিয়ে আসে কমলা। এতদিন কমলা শুধু পড়াশুনো আর অসুস্থ বাবার সেবা শুশ্রূষা করেছে, কিন্তু এবার বাবা হঠাৎ মারা যাওয়াতে তার পড়াশোনাটাও বন্ধ হয়ে গেল। অবশেষে উপায়ান্তর না দেখে মায়ের সাথে ব্যবসার হাল ধরে ভূপেন ও মালতীর একমাত্র সম্বল 14 বছরের কমলা। এই 14 বছর বয়সেই সে ডাগর হয়ে উঠেছে। টানা টানা পটল চেরা দুখানি চোখ, কালো মেঘরাশির মতো ঘন কালো লম্বা চুল কোমরের নিচ পর্যন্ত ঝুলছে, ফর্সা ছিপছিপে গায়ের রং। এ যেন শিল্পীর হাতে গড়া সুচারু এক অনবদ্য শিল্প।
যেমন তার উপচে পড়া রূপ যৌবন, তেমনি তার কর্মদক্ষতা। এক কথায় যাকে বলে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। সব কিছু বেশ ঠিকঠাকই চলছিল, কিন্তু ক্রমেই সদ্য যৌবনে পা দেওয়া কুঁড়ি থেকে স্পস্ফুটিত রঙিন নরম ফুলটা ভ্রমরের চোখ এড়ায় না। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই কমলা পাক্কা ব্যবসায়ী হয়ে ওঠে। পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে লড়াই করতে করতে কমলা এক প্রকার কঠোর হয়ে ওঠে। সমস্ত কুপ্রস্তাব কমলা স্বমহিমায় এড়িয়ে গেলেও মনে মনে বাঁধতে থাকা প্রেমের পরশ থেকে যে নিজেকে বাঁচানো সত্যিই অসম্ভব। কমলার স্বপ্নের রাজপুত্র জয়ন্ত প্রতিদিন যাতায়াতের পথে দাঁড়িয়ে থাকে কমলার সাথে দেখা করার জন্য। চোখাচোখি হয়ে গেলে কমলা কখনো সখনো এড়িয়ে যায়, কিন্তু এড়িয়েই বা যাবে কোথায়? আগুনের হাত থেকে বাঁচাও তো সহজ নয়। যতই হোক, মনে মনে সে যে হৃদয় দিয়ে ফেলেছে তা যে আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই একদিন কমলাকে তার প্রেমের কাছে ধরা দিতেই হয়। কমলার যাওয়ার পথের মাঝে দাঁড়িয়ে থাকে জয়ন্ত। তার চোখের দিকে না তাকিয়ে কমলা তাকে এড়িয়ে চলে যেতে চাইলে জয়ন্ত তার হাতটা ধরে ফেলে। লজ্জায় রাঙা হয়ে ওঠে কমলার মুখ। চারিদিকে চোখ বুলিয়ে একবার দেখে নেয়, কেউ দেখে ফেলেনি তো? না, এখন ভর দুপুর, পথে কেউ নেই। কমলা ঝাঁঝিয়ে বলে ওঠে, কি হলো? আমার হাত ধরলে কেন? আমি তো রোজই তোমার হাত ধরতে চাই কমলা, কিন্তু পারি না। তাহলে আজ ধরলে কেন? আর আর কতদিনই বা নিজেকে আটকে রাখতাম বলো? তাই আজ আজ সাহস করে ধরেই নিলাম তোমার হাতটা। হাতটা ছাড়ো, কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না, আর দেখলেই বা কি? দেখলে দেখবে, আমি কাউকে ভয় পাই না। তাছাড়া আমি তো কোনো অপরাধ করছি না। আমি শুধু আমার মনের কথা তোমাকে বলতে চাই। হাত ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। না, ছাড়বো না। আজ তোমাকে আমার সব কথা শুনতেই হবে। কমলা আর বেশি কিছু বলতে পারে না। এক হ্যাঁচকা টানে জয়ন্ত কমলাকে কাছে টেনে নেয়। কমলার বুকের মধ্যে ফুটতে থাকা গরম নিঃশ্বাস জয়ন্তর হাফ হাতা জামার জানালা খোলা পেয়ে উন্মুক্ত চওড়া ছাতির মধ্যে নির্বাপিত হতে লাগলো। প্রবল এক উত্তেজনার বায়ু বয়ে গেল দুজনেরই মনের মধ্যে। সাথে সাথে কমলা নিজেকে সামলে জয়ন্তকে ঠেলে সরিয়ে নিজে দূরে সরে গেল। পেছন ঘুরে দাঁড়িয়ে বলল, তাড়াতাড়ি বলো, কি বলার আছে? তুমি কি কিছুই বোঝো না? কি বুঝবো? এই যে আমি প্রতিদিন তোমার পথের মাঝে দাঁড়িয়ে থাকি। কেন দাঁড়িয়ে থাকি? কমলার ঠোঁট তীর তীর করে কাঁপছিল মৃদু হাওয়ার পরশে পাতা কাঁপার মতো। তুমি তুমি কেন দাঁড়িয়ে থাকো তা আমি কি করে জানবো? সত্যিই তুমি কিচ্ছু জানো না? না না, জানি না। ঠিক আছে, তাহলে আজ বলছি, শোনো। বলেই কিছু মুহূর্ত চুপ করে থাকলো জয়ন্ত। নিস্তব্ধতা ভঙ্গ করে কমলা বলল, এইভাবে মৌনব্রত পালন করার জন্য আমাকে দাঁড় করিয়ে রেখেছো নাকি? না, মানে কিভাবে বলবো বুঝতে পারছি না। ঠিক আছে, যেদিন বুঝতে পারবে সেদিন বলো, আজ আমি আসি। এই বলে চলেই যাচ্ছিল, কিন্তু জয়ন্তর হাত আবারও তার হাত ধরে তাকে বাধা প্রাপ্ত করলো। কি হলো? কিছু যখন বলবেই না, তাহলে আবার আটকালে কেন? ওভাবে মুখ ফিরে পেছন ফিরে দাঁড়িয়ে থাকলে কথাটা বলবো কি করে? মাথা নিচু করে সামনের দিকে ফিরে দাঁড়ালো কমলা। মাথা না তুলেই বলল,
বলো তাড়াতাড়ি কি বলবে। না মানে কিভাবে যে বলি। যেভাবে কথা বলছো সেভাবেই বলবে। কমলা, আমি আমি কমলার চোখের পাতা কেঁপেই চলেছে হাওয়ায় ওড়া ওড়নার মতো। বুকের ভেতর জমতে থাকা মিষ্টি আশঙ্কাটা যেন আরো বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জয়ন্ত বুকে একরা সাহস ও ভরসা নিয়ে বলে ওঠে, কমলা, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে? গোধূলির লাল সূর্যের রঙের মতো লজ্জায় রাঙা হয়ে ওঠে কমলার মুখ। মুখটা তুলে এক পলক জয়ন্তর চোখের দিকে তাকায়। ক্ষণিকের সেই চোখাচোখিতেই প্রেমের সমস্ত ভাবটুকুই যেন দুজনের মধ্যে আদান প্রদান হয়ে যায় দুজনের অজান্তেই। পরক্ষণেই চোখ সরিয়ে নিয়ে জয়ন্তকে আর কোনো কথা বলতে না দিয়ে সে এক ছুটে বাড়ির পথে রওনা দেয়। যেতে যেতে পিছন ফিরে তাকিয়ে একবার মুচকি হাসে কমলা। এই হাসির অর্থ বুঝতে জয়ন্তর কোনো অসুবিধা হয় না। এই মৌন হাসি ও চোখের চাহনি যে সম্মতির লক্ষণ তা সে নিমেষেই বুঝে যায়। বাড়ি ফিরে বালিশ আঁকড়ে শুয়ে জানালার দিকে মুখ করে হৃদয়ের রং তুলিতে এক অনাবিল স্বপ্ন আঁকতে শুরু করে কমলা। তার মুখে অজান্তেই ফুটে ওঠে একটা প্রশান্তির হাসি। দিন যায়, মাস যায়, কমলা ও জয়ন্তর প্রেমালাপ চলতেই থাকে। বাড়তে থাকে দুজনের প্রতি ভরসা ও বিশ্বাস। তাদের এই প্রেমের সাক্ষী হতে থাকে তেঁতুলতলার মাঠ। কিন্তু সময় সবসময় একই খাতে বয় না। সময়ের চড়াই উতরাই পেরিয়ে এই জীবন টিকে থাকে পৃথিবীর বুকে উদাহরণ হিসেবে। এভাবেই হয়তো বিষয়টা এগিয়ে যেতে পারত। জয়ন্ত কমলার সম্পর্ক একটা পরিণতির পর্যায়ে এসে দাঁড়াতে পারত। তারাও দুজনে দুজনের সাথে খুবই ভালো থাকতে পারত। কিন্তু না, সেরকম কিছুই হলো না। একদল মুখোশধারী মাংস খেকো পিশাচের দল তেমনটা হতে দিল না। একদিন রাতের বেলা জয়ন্ত ও কমলা দেখা করল তেঁতুলতলার মাঠে। গ্রামের লোক রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাই এদিকটাতে খুব একটা কেউ আসে না। নিশ্চিন্তে দুটো মনের কথা বলতে পারবে ওরা। কমলা বলল, কি ব্যাপার, হঠাৎ রাতের বেলা এখানে ডেকে পাঠালে যে? কেন, আমার কি তোমার সাথে দেখা করতে ইচ্ছে করতে পারে না? আমার ইচ্ছে করে না তোমাকে একটু কাছে পেতে, তোমার সাথে দুটো মনের কথা বলতে? হ্যাঁ, তা তো হতেই পারে, কিন্তু কিন্তু কি কমলা? তোমার ভয় করে তাই তো? তোমার কিসের এত ভয় কমলা? আমরা তো দুজনকে ভালোবেসেছি, চুরি ডাকাতি কিংবা খুন যখন তো করিনি, তাহলে কিসের ভয়? আমি কয়েকদিনের জন্য একটা কাজে শহরে যাচ্ছি, তাই কয়েকদিন দেখা হবে না বলে আজ দেখা করতে বললাম। তুমি শহরে চলে যাচ্ছ? ব্যাস, অমনি মুখটা শুকিয়ে আমসি হয়ে গেল তাই তো? আরে বাবা, আমি তো কয়েকদিনের জন্যই যাচ্ছি, কদিন পরেই ফিরে আসব। দেখি দেখি, তাকাও আমার দিকে। পূর্ণিমার চাঁদের নরম আলোয় কমলার স্নিগ্ধ অভিমানী মুখটা তুলে ধরল জয়ন্ত। কমলার পদ্মের পাপড়ির মতো নরম ঠোঁট তিরতির করে কাঁপছে। জয়ন্ত প্রেমিক মনের উচ্ছ্বাস মেশানো ধ্বনি মিশিয়েই ছুটে এলো কমলার অভিমান ভাঙাতে। দুজনের ওষ্ঠদয় ডুবে গেল প্রেমের অতল গভীরে। হৃৎপিণ্ডের গতি ক্ষণিকেই অনেক গুণ বৃদ্ধি পেয়েছে কমলার। শিরশিরিয়ে উঠছে তার সারা শরীর। এমন গভীরভাবে কখনো তাকে আলিঙ্গনে আবদ্ধ করেনি জয়ন্ত।
আজ এই প্রথম প্রকাশের ধ্বনি দুজনের বুকেই যেন এক অজানা উত্তাল ঝড় তুলেছে। কতক্ষণ তারা এভাবে চরম অনুভূতির অতলে ডুবেছিল তারা নিজেরাও জানে না। হঠাৎ কমলা জয়ন্তকে সরিয়ে দিয়ে বলল, এখন আমি আসি, মা বাড়িতে একা আছে। এখনই চলে যাবে? হ্যাঁ, যেতে তো হবেই। মাকে তো তুমি জানোই, কখন কি করে বসে তার ঠিক থাকে না। ঠিক আছে, সাবধানে যাও। আমি ফিরে এলে আবার দেখা হবে। তুমিও সাবধানে যেও, নিজের খেয়াল রেখো। এই বলে কমলা চলেই যাচ্ছিল। জয়ন্ত তার হাতটা টেনে তাকে বুকের মধ্যে টেনে নিয়ে তাকে আর একবার শক্ত করে জড়িয়ে ধরল। জয়ন্ত শহরে চলে যায়, আর মালতীর শরীর একটু অসুস্থ থাকায় তাকে বাড়িতে রেখেই কমলা একাই ব্যবসার কাঁচামাল আমদানি করতে বেরিয়ে পড়ে শেষ রাতে। শাকসবজি বা ফুলের ব্যবসার নিয়মই এমন, ভোরের আগেই বেরিয়ে যেতে হয়। তারপর সময় মতো মালপত্র গোছগাছ করে হাটে নিজের নির্দিষ্ট জায়গা মতো ঠিক সময়ে বসতে হয়, নইলে অন্য লোকে দখল হাঁকিয়ে নেবে। সেদিন ভোর রাতে কমলা এই তেঁতুলতলার মাঠ দিয়ে হাটের উদ্দেশ্যে যাচ্ছিল। সবসময় ওঁত পেতে বসে থাকা মাংসাশী পিশাচের দল সেই সুযোগটাই নিল। বেশ কয়েকজন মাতাল ওই তেঁতুলতলার মাঠেই মদ্যপানে ব্যস্ত ছিল। কমলাকে একা পেয়ে সেই সুযোগ আর ছাড়ে না তারা, ঝাঁপিয়ে পড়ে কমলার ওপর। কি সুন্দরী কমলা, কোথায় যাচ্ছ এত রাতে? প্রত্যেক দিনই তো চলে যাও, একবার আমাদের দিকে তাকাও সুন্দরী। আর একজন মাতাল বেসুরো গান গেয়ে ওঠে, নাচো তো দেখি কমলা সুন্দরী, চরণের উপর একবার নাচো তো দেখি। তারা সবাই মিলে কমলাকে ঘিরে উল্লাসে হেসে ওঠে। কমলা মনে মনে ভীষণ ভয় পায়, কিন্তু গলায় সাহস এনে বলে, ভালোই ভালোই বলছি, পথ ছাড়ো, নইলে। নইলে কি করবে কমলা সুন্দরী? তুমি বুঝি আমাদের মারবে? এই সুন্দরী, আমাদের মারো মারো মারো, আমাদের মারো। তোমার নরম হাতের মার খাবো বলেই তো অপেক্ষা করে বসেছিলাম আমরা। বলেই সবাই মিলে এক পা করে এগিয়ে আসতে লাগলো কমলার দিকে। কমলা হাতের পোটলাটা বাগিয়ে ধরে নিজের আত্মরক্ষার চেষ্টা করে। এগোবে না কেউ, এগোবে না বলছি, আর এক পা এগোলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তাই নাকি কমলা সুন্দরী? কি করবে তুমি আমাদের? সবাই মিলে অট্টহাস্য করতে করতে এগিয়ে এলো কমলার দিকে। কমলা আত্মরক্ষার্থে হাতের পোটলাটা বাগিয়ে ধরে একজনের মুখ লক্ষ্য করে হাত চালিয়ে দিল, আর সেটাই কাল হলো। লোকগুলো আরও রেগে গেল। তবে মাগি, দুদিনের মাগি তুই আমাকে মারলি। এই ধর ধর মাগিকে ধর, কিছুতেই ওকে ছাড়া যাবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। হ্যাঁ, ছেড়ে দেবো তো। তার আগে আমাদের একটু মনোরঞ্জন করো সুন্দরী। এমনি এমনি তোমাকে তো ছেড়ে দিতে পারি না, তাই না? কমলা বুঝতে পারে এরা এত সহজে ওকে ছাড়বে না। সামনে পড়ে থাকা একটা শুকনো তেঁতুল গাছের ডাল হাতে তুলে নিয়ে সে দৌড় দেয়, কিন্তু বেশি দূর যেতে পারে না। এই ধর ধর, এই ধর ধর।
বলে সবাই মিলে ছুটতে থাকলো কমলার পেছনে। প্রাণপণে ছুটতে ছুটতে হঠাৎ একটা কিছুতে হোঁচট খেয়ে পড়ে গেল কমলা। পেছনের নারী লোলুপ শয়তানগুলো এই সুযোগেই নাগাল পেয়ে গেল কমলার। এবার কোথায় পালাবি মাগি? অনেক দৌড় করেছিস আমাদের, এবার তোকে কে বাঁচাবে মাগি? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, কেউ আছো, বাঁচাও। কিন্তু শূন্য রাস্তাঘাট, কোনো জনমানুষের দেখা নেই। কেই বা বাঁচাতে আসবে তাকে এত রাতে? তার আর্তচিৎকার তেঁতুলতলার মাঠের চৌহদ্দির মধ্যেই বারবার ধ্বনিত হতে থাকে। তার সেই অসহায়ত্ব দেখে উল্লাসে ফেটে পড়ে সেই মদ্যপ নারী লোলুপ শয়তানের দল। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমার কোনো ক্ষতি করো না তোমরা, যেতে দাও আমাকে। কমলার কোনো অনুনয় বিনয়ই শয়তানগুলোর মনে মায়ার সঞ্চার করতে পারে না। কমলার পরনের বস্ত্র শতচ্ছিন্ন করে শয়তানগুলো একে একে তাকে ভোগ করতে শুরু করে। না, একটা সদ্য ফোটা ফুলের একটা একটা করে সমস্ত পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে ফেলতে লাগলো নরপিশাচগুলো। কেউ শুনতেও পেল না কমলা নামক ফুলের কান্না। যন্ত্রণা ও অসম্মানে একসময় নিজের সমস্ত শক্তি হারিয়ে নীরবে চোখ ফেটে জল বেরিয়ে আসতে থাকে কমলার। এরপর যতক্ষণে মানবরূপী রাক্ষসগুলোর কামনা চরিতার্থ হলো, ততক্ষণে কমলা নামক সদ্য কুঁড়ি হয়ে ফোটা ফুলটা রক্তাক্ত ও নিথর হয়ে ঝরে পড়েছে মাটিতে। শরীরের সমস্ত কামনা বাসনা চরিতার্থ হওয়ার পর শয়তানগুলো বুঝতে পারল কমলা আর জীবিত নেই। একজন বলে উঠল, এ তো শ্বাস চলছে না রে। কি বলছিস? শ্বাস চলছে না মানে? ভালো করে দেখ, মরে টরে গেল নাকি আবার? দেখি দেখি দেখি, এই মাগি, এই ওঠ, এ তো সাড়া দিচ্ছে না রে। ঠেসে গেছে মনে হচ্ছে। এখন কি হবে? কি আর হবে, পালাতে হবে এখান থেকে। বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে। চল চল পালাই এখান থেকে। কিছুক্ষণ পর ভোর হতে রাস্তায় মানুষের আনাগোনা বাড়তে শুরু করে। এমন এক মর্মান্তিক দৃশ্য দেখে সারা গ্রামে তোলপাড় শুরু হয়ে যায়। গ্রামবাসীরা কেউ কেউ নিজেদের মধ্যে পক্ষে ও বিপক্ষে যুক্তি খাড়া করতে থাকে, আবার কেউ দুঃখ প্রকাশ করল। কিন্তু যেহেতু কেউই এই ঘটনার প্রত্যক্ষদর্শী নয়, তাই প্রমাণের অভাবে অপরাধীদের ধরা গেল না। তাহলে কি কমলার অপরাধীরা এত বড় একটা অন্যায় করে পার পেয়ে যাবে? একমাত্র নারী ছেঁড়া ধন কমলার এই মর্মান্তিক মৃত্যুর খবর শুনে পাগলিনীর মতো আলুলায়িত কেশে সাদা থান লুটিয়ে ছুটে এলো মালতী। মৃত মেয়ের ছিন্ন ভিন্ন দেহকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো সে। না, কমলা আমার ছেড়ে কোথাও যেতে পারে না। কমলা, কমলা, কমলা ওঠ, হাঁটে যেতে হবে তো, ওঠ না। কাঁদতে কাঁদতে এক সময় প্রবল ক্রোধে সে বলে ওঠে, না না, আমার কমলা মরেনি, আমার কমলা জাগবে, জাগবে, জেগে ওঠ, জেগে ওঠ, জেগে ওঠ। তুই কাউকে ছাড়িস না, কাউকে ছাড়িস না মা, কাউকে ছাড়িস না। জেগে ওঠ মা, মা জেগে ওঠ, জেগে ওঠ মা। কমলা,
মালতীর কথা শেষ হতে না হতেই তেঁতুলতলার মাঠ উত্তাল হয়ে উঠল। গাছে গাছে যেন দ্বন্দ্ব বেঁধে গেল। হঠাৎ করেই কোত্থেকে মাতাল করা এক ঝড় এসে সব যেন লণ্ডভণ্ড করে দিতে লাগলো। তারই সাথে যুক্ত হলো একটা বিকট অট্টহাসির শব্দ। সেই শুনে উপস্থিত সবাই ভয়ে কেঁপে উঠল। মালতী উন্মাদের মতো হেসে উঠে বলল, জেগেছি, আমার কমলা জেগেছি। কেউ বাঁচবে না, আর কেউ বাঁচবে না, কেউ না, মরবে, সবাই মরবে। কমলা জেগেছে, কমলা জেগেছে। কমলা জেগেছে। না না না, এটা হতে পারে না। কমলা, আমার কমলা, আমার কমলা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। কমলা, কমলা ফিরে এসো, কমলা, কমলা। যতক্ষণে জয়ন্ত কমলার মৃত্যুর খবর পেয়ে গ্রামে ফিরে এসেছে, ততক্ষণে কমলার শেষকৃত্য সম্পন্ন হয়ে গিয়েছে। প্রিয় মানুষটার সাথে শেষ দেখাটুকুও ভাগ্যে জুটল না অভাগা জয়ন্তর। তার মানসিক অবস্থা একেবারে কুঁড়ে ঘরের মাচার পুরনো মাটির মতো ঝরে পড়ল। মনের দুঃখে সে পথে পথে ঘুরে বেড়াতে লাগলো। কারোর সাথে কথা বলে না, ভালো করে খাওয়া দাওয়া করে না, শুধুই নিজে নিজে কী সব যেন বিড়বিড় করতে থাকে সারাক্ষণ। তুমি তুমি আমার সঙ্গে সারা জীবন থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো তুমি থাকবে। তুমি শুধু আমার, শুধু আমার। এইভাবেই বেশ কয়েক মাস কাটল। জয়ন্তর অবস্থার কোনো উন্নতি হয়নি। সংসারের প্রতি তার অবহেলা চোখে পড়ার মতোই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দিন নেই রাত নেই, তেঁতুলতলার মাঠের আশেপাশে ঘুরে বেড়ায়। হয়তো এখনো মনে মনে আশা করে তার প্রিয়তমা কমলা তার কাছে ফিরে আসবে আর জড়িয়ে ধরে বলবে, ভালোবাসি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমাকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না, সব সময় তোমারই থাকবো। কিন্তু না, তেমন কিছুই হয় না। প্রতিদিন হাজার রকম অলীক স্বপ্ন বুকে নিয়ে ব্যর্থ মনোরথ হয়ে বাড়ি ফিরে যায় জয়ন্ত। কোনো কোনো দিন হয়তো ফেরেও না। এভাবেই কাটছিল। একদিন রাতে জয়ন্ত তেঁতুলতলার মাঠে একটা বড় তেঁতুল গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসেছিল। হঠাৎ তার খেয়াল হয় একটা মেয়ে হন্তদন্ত হয়ে ছুটে আসছে তেঁতুলতলার মাঠের রাস্তা ধরে, আর তার পেছন পেছন কয়েকটা ছেলে ছুটে আসছে তাকে লক্ষ্য করে। মেয়েটি হাঁপাতে হাঁপাতে প্রাণ বাঁচানোর তাগিদে চিৎকার করছে, বাঁচাও, 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 কে আছো, কে আছো, বাঁচাও আমাকে, কে বাঁচাও, 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 বাঁচাও। কিন্তু বেশি দূর পালাতে পারল না মেয়েটা। পেছন ঘুরে তাকিয়ে ছুটতে ছুটতে সামনের বনলতায় পা আটকে পড়ে যায় মেয়েটা। এরপর নিজেকে সামলে মাটি থেকে উঠে পালানোর আগেই মেয়েটাকে ধরে ফেলে ছেলেগুলো। তাদের মুখে চোখে উল্লাস। মেয়েটির মুখে চোখে ভয় স্পষ্ট ফুটে উঠেছে। ভয়ে কাঁপা কাঁপা গলায় কাঁদতে কাঁদতে সে বলে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি তোমাদের কি ক্ষতি করেছি? কেন কেন আমাকে আটকাচ্ছ তোমরা? কেন আটকাচ্ছ? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমার
এত বড় ক্ষতি করো না, এত বড় ক্ষতি করো না, দয়া করে যেতে দাও আমাকে, দয়া করো। হ্যাঁ দেব তো, নিশ্চয়ই ছেড়ে দেব। আমাদেরকে তুষ্ট করতে পারলি তোমার ছোটি মামুনি। না 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 না, আমার এত বড় সর্বনাশ করো না তোমরা, আমার এত বড় সর্বনাশ করো না, ছেড়ে দাও আমাকে। কেউ আছো, কেউ আছো, বাঁচাও বাঁচাও। কেউ আসবে না মামুনি, কেউ বাঁচাতে আসবে না। এত এত ছটফট করছো কেন তুমি মামুনি? আমরা তো শুধু একটু খেলা করবো তোমার সাথে, তারপরে তুমি বাড়ি চলে যেও। এসো, আমি একটু খেলা করি, এসো এসো। হঠাৎ করে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো জয়ন্তর চারপাশে। জয়ন্ত এতক্ষণ মেয়েটার প্রতি হয়ে যাওয়া অত্যাচারের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। ঝোড়ো হাওয়ার তালে তালে তার কানের পাশে কেউ যেন বলে উঠল, তোমার চোখের সামনে একটা মেয়ের প্রতি অন্যায় অত্যাচার হয়ে চলেছে, আর তুমি চুপচাপ নীরব দর্শক হয়ে শুধুই দেখে যাবে জয়ন্ত? কিচ্ছু করবে না তুমি? কে 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 কে? আমাকে চিনতে পারছো না জয়ন্ত? আমি তোমার কমলা। জয়ন্তর মুখে হাসি ফুটে উঠল। কমলা? কমলা, তুমি এসেছো কমলা? হ্যাঁ, আমি জানতাম তুমি আসবে। তুমি কোথায়, তুমি কোথায় কমলা? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? জয়ন্তর কথা শেষ হতে না হতে ওর চোখের সামনে গাঢ় জমাট বাঁধা কালো অন্ধকার ঘনীভূত হয়ে একটা কালো নারী অবয়বের সৃষ্টি হলো। সেই নারী মূর্তি বলে উঠল, আমাকেও তো এরাই এই একইভাবে ভোগের বস্তু ভেবে ভোগ করে মেরে ফেলেছিল। এরাই তো তোমার থেকে আমাকে কেড়ে নিয়েছে জয়ন্ত। ওদেরকে ওদের উচিত শাস্তি দেবে না তুমি? কিন্তু কমলা, আমি একা এদের এতজনের সাথে পেরে উঠবো কি করে? তুমি পারবে, তোমাকে পারতেই হবে জয়ন্ত। আমার জন্য তোমাকে পারতেই হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তোমার সঙ্গে। হঠাৎ করেই যেন এক প্রবল শক্তি জাগরিত হলো জয়ন্তর মধ্যে। সে বলে উঠল, পারবো কমলা, আমি পারবো। শান্ত নিরীহ স্বভাবের জয়ন্তর চোখে যেন আগুন জ্বলে উঠল। সে আগুন প্রতিশোধের আগুন, সে আগুন প্রতিবাদের আগুন। ততক্ষণে শয়তানগুলো মেয়েটার কোমরে পাক দিয়ে পড়া শাড়িটা টানতে শুরু করেছে। সে তীর বেগে ছুটে গিয়ে গুন্ডাদের মধ্যে একজনের জামার কলার চেপে ধরে। এই শয়তানের দল, মেয়ে দেখলেই লালা ঝরে, তাই না? পুরুষ হয়েছিস বলে সব সময় মেয়ে মানুষকে ভোগের বস্তু বানাবি। তোরাই আমার কমলাকে মেরেছিস, আজ এই মেয়েটারও সর্বনাশ করতে যাচ্ছিস। কি ভেবেছিস পুলিশের হাত থেকে বেঁচে গেছিস বলে আর কেউ তোদের কিছুই করতে পারবে না? আরে এই মালটা আবার কোত্থেকে উদয় হলো রে? ভালোই ভালোই বলছি, বাঁচতে চাইলে চলে যায় এখান থেকে, আমাদের কাছে বাধা দিস না, না হলে তোকেও মেরে ওই কমলার কাছে পাঠিয়ে দেবো। তারপর দুজনে মিলে পরপারে রাসলীলা করবি। হ্যাঁ, শয়তানগুলো হাসতে লাগলো, সাথে জয়ন্তও। হাসতে হাসতে একটা জোর ঘুষি চালিয়ে দিল কলার ধরা ছেলেটার মুখ লক্ষ্য করে। শয়তানগুলোর নজর জয়ন্তর দিকে ঘুরতেই বিপাকে পড়া মেয়েটা সুযোগ বুঝে প্রাণ বাঁচিয়ে পালালো। এদিকে শুরু হলো প্রবল হাতাহাতি। জয়ন্ত এক ঘা মারলে ওরা পাল্টা মারে 6 ঘা, কিন্তু কিছুতেই হার মেনে নেয় না জয়ন্ত। এক সময় শয়তানগুলোর একজন একটা ধারালো ছোরা বের করে পেছন থেকে জয়ন্তর পিঠ লক্ষ্য করে চালিয়ে দেয়। আচমকা এই আঘাতের জন্য প্রস্তুত ছিল না জয়ন্ত। নিমেষেই রক্তাক্ত হয়ে উঠল জয়ন্তর শরীর।
যন্ত্রণাক্লিষ্ট হয়ে ধীরে ধীরে মাটিতে শুয়ে নিথর হয়ে যায় সে। হঠাৎ করেই আচমকা প্রবল ঝোড়ো হাওয়া বইতে শুরু করে তেঁতুল তলার মাঠে। একটা কালো অবয়ব প্রবেশ করে মাটিতে পড়ে থাকা আধমরা জয়ন্তর দেহে। জোর একটা ঝাঁকুনি দিয়ে আবার জেগে ওঠে জয়ন্ত। জয়ন্তকে এভাবে জাগতে দেখে শয়তানগুলো ভয়ে তথস্থ হয়ে যায়। তারা ঠিক বুঝতে পারে না জয়ন্তর এভাবে জেগে ওঠার কারণ কি। একটু আগেই যে প্রবল আঘাত সে পেয়েছে, সেই আঘাত সামলে একটা সাধারণ মানুষের বেঁচে থাকাই অসম্ভব। তাহলে জয়ন্ত এভাবে জেগে উঠল কিভাবে? বেঁচে গেল কিভাবে? মার মার মার! কিন্তু মারবে আর কে? তখন জয়ন্তর রূপ অপার্থিবভাবে বদলে গিয়েছে। চোখ দুটো রক্তের মতো লাল, ওটের কোণে একটা হিংসাত্মক বাঁকা হাসি। চোখ মুখ থেকে যেন ক্রোধের আগুন ঠিকরে বের হচ্ছে। জয়ন্তর মুখ থেকে নারী কণ্ঠে বেরিয়ে এলো একটি ছড়া। রূপ ছিল, গুণ ছিল, যৌবন ছিল ভরা, তাই তো নজর পড়ল তোদের। খুবলে খেলি তোরা, সবাই মিলে খেলি আমায় হয়েছি অতৃপ্ত। মরেছি আমি, মরবি এবার, বাঁচা হবে শক্ত। সেই পৈশাচিক হাসির শব্দে কেঁপে উঠল তেঁতুল তলার মাঠ সহ সামনে দাঁড়িয়ে থাকা শয়তানগুলোর অন্তরাত্মা। কে তুমি? চিনতে পারছিস না তোরা? চিনতে পারছিস না আমাকে? আমি কমলা, তোরা যাকে ভোগ করে ফেলে রেখে গিয়েছিলে এই তেঁতুল তলার মাঠে। আমি সেই কমলা। কমলা? তুই? হ্যাঁ, আমি। আজ আমার হাত থেকে তোদের কারণ নিস্তার নেই। আমাদের ছেড়ে দে কমলা, আমরা কখনো এমন কাজ আর করবো না। ছেড়ে দেব? আমিও তো তোদেরকে বলেছিলাম আমাকে ছেড়ে দিতে। আমার প্রাণ ভিক্ষা, আমার সম্মান ভিক্ষা করেছিলাম তোদের কাছে। তোরা কি ছেড়ে দিয়েছিলিস আমাকে? না না না, ছাড়িসনি। আমার শরীর থেকে প্রাণবায়ুটুকু নিঃশেষ না হওয়া পর্যন্ত আমাকে ভোগ করেছিস। আর আজ আমি তোদেরকে ছেড়ে দেব? পালা তোরা, পালা! এই বলে পিছনে ঘুরে দৌড়তে আরম্ভ করলো শয়তানগুলো। কিন্তু পালিয়ে আর যাবে কোথায়? মানুষের হাত থেকে পালানো যায়, কিন্তু অশরীরের হাত থেকে পালানো কি এতই সহজ? ওদের সামনে পথ আটকে দাঁড়ালো জয়ন্তরূপী কমলা। কোথায় পালাচ্ছিস? ভয় করছে বুঝি? না না, ভয় পাস না। আজ তোদের মুক্তি হবে, চির মুক্তি। এই বলে লম্বা হাত বাড়িয়ে দু হাতের ধারালো নখ ঢুকিয়ে দিল দুজনের গলা লক্ষ্য করে। চিৎকার করার সুযোগটুকুও পেল না তারা। আর একজনের গলা চেপে ধরে হ্যাঁচকা টানে ধর থেকে মাথাটা আলাদা করে দিল। আরেকজন পালাতেই যাচ্ছিল, তার আগেই জয়ন্তরূপী কমলা তাকে ধরে তার বুকের বাম পাশে হাত ঢুকিয়ে হৃৎপিণ্ডটা বের করে আনলো। তারপর দুর্ভিক্ষ পীড়িত মানুষের মতো রসালো ফলের মতো কচমচিয়ে খেতে লাগলো সেই টাটকা রক্তমাখা হৃৎপিণ্ডটা। কমলা লেবুর রসের মতো
কালচে লাল রক্ত গড়িয়ে পড়ল জয়ন্তর ঠোঁটের কষ বেয়ে। আবারও সেই ছড়া আউড়ে ওঠে সে। রূপ ছিল, গুণ ছিল, যৌবন ছিল ভরা, তাই তো নজর পড়ল ওদের, খোপলে খেলো ওরা। সবাই মিলে খেলো আমায়, হয়েছি অতৃপ্ত। মরেছি আমি, মরবে সবাই, বাঁচা হবে শক্ত। হাসতে হাসতে জয়ন্তর শরীর ছেড়ে বেরিয়ে গেল কমলার আত্মা। কমলা শরীর ছেড়ে বেরিয়ে যেতেই সবজি ভরা আলগা বস্তার মতো নিথর হয়ে শুকনো পাতার ওপর ধপ করে পড়ে গেল জয়ন্তর শরীরটা। না, সে আর কখনোই উঠবে না। ছাড়িনি ছাড়িনি, আমি ওদের কাউকে ছাড়িনি। কমলা এমনি এমনি কাউকে মারে না, আর অন্যায় করলে কমলা কাউকে ছাড়েও না। এই বলু, এসব কি বলছিস তুই বাবা? বিছানায় শুয়ে নিজে থেকেই কথাগুলো আউড়ে যাচ্ছিল পল্টু। অসম্ভব শীতল হয়ে রয়েছে তার শরীর। বিশ্বনাথ বাবু ও পল্টু দুজনেই প্রাণে বেঁচে গিয়েছেন। দুজনের কারোরই তেমন কোনো ক্ষতি হয়নি। দুজনেই অজ্ঞান হয়ে গিয়েছিল মাত্র। গ্রামের কয়েকজন মিলে ওদের দুজনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এই সমস্ত ব্যাপার দেখে পাশের গ্রামের নির্মল ওঝাকে ডেকে আনা হয়েছে। ভূত ছাড়ানো, ঝাড়ফুঁক, জল পোড়া, তেল পোড়া দেওয়ার ক্ষেত্রে আশেপাশের গ্রামগুলিতে নির্মল ওঝার বেশ নাম ডাক রয়েছে। সবটা শুনে নির্মল ওঝা শুকনো লঙ্কা পুড়িয়ে পল্টুর নাকের কাছে ধরে গম্ভীর গলায় বলে উঠল, কে তুই? পল্টুর ভেতর থেকে একটা নারী কণ্ঠ কর্কশ গলায় বলে উঠল, সারা 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 লঙ্কা সারা, এই গন্ধ সহ্য হচ্ছে না। আগে বল কে তুই? বললাম তো আমি কমলা। কানে কালা নাকি তুই? কেন ক্ষতি করছিস নির্দোষ গ্রামবাসীদের? তুই চলে যা ওই তেঁতুল তলার মাঠ ছেড়ে। না, কখনো না। আমি তেঁতুল তলার মাঠ ছেড়ে কোথাও যাব না। আমি তো এমনি এমনি কারোর ক্ষতি করি না। যারা অন্যায় করে, যারা পাপী, আমি শুধু তাদেরকেই শাস্তি দিই। যারা যারা অন্যায় করবে তাদের কারোর আমার থাকতে নিস্তার নেই। ঠিক আছে, তুই তোর মতো থাক। এখন এই বাচ্চা ছেলের শরীর থেকে বেরিয়ে যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ। সাথে সাথেই পল্টুর বুকের অংশটা উপরের দিকে উঠে আবার বিছানার সাথে স্থির হয়ে গেল। এতক্ষণ সে চোখ খুলেই ছিল। এবার চোখ বুজে যাওয়ায় কল্পনা দেবী চিৎকার করে উঠলেন, পলু, কি হলো তোর? এই পলু, চোখ খোল বাবা, চোখ খোল, চোখ খোল বাবা। গায়ে হাত দিয়ে দেখল ধুম জ্বর। কি, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। চিন্তা করো না বৌমা, বিপদ কেটে গিয়েছে। ধীরে ধীরে খোকা সুস্থ হয়ে যাবে। ওকে এখন একটু ঘুমোতে দাও। আমি শেকড়টা হাতে বেঁধে দিয়ে যাচ্ছি। খেয়াল রেখো এটা যেন হাত থেকে না খোলে। বিশ্বনাথ, তুমি এখন কেমন বোধ করছো? বিছানায় উঠে বসতে বসতে বিশ্বনাথ বাবু বললেন, হ্যাঁ, আমি ভালোই বোধ করছি খুড়ো। মা কালীর ইচ্ছে তোমাদের বড় কোনো ক্ষতি হয়নি। এ যাত্রায় তোমরা বেঁচে গেলে। যাকগে, তুমিও একটু সাবধানে থেকো। এই নাও, এই শেকড়টা রাখো। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে এটা লাল সুতোয় বেঁধে ডান হাতে পরে নিও, আর খোকাকে একটা বদ্যি দেখিয়ে নিও। আমি তাহলে এখন আসি। এই বলে নির্মল ওঝা চলে গেল। খুব বার বেড়েছিল মাকে। আমারই খাবে, আমারই পড়বে, আবার আমার মুখে মুখে জবাব দেবে। কি এমন করি একটু না ওই মদ খাই,
তাতে গিয়ে এমন মহাভারতটা অশুদ্ধ হয় শুনে? আরে বাবা, তুই মেয়ে মানুষ, তুই পাবি খাবি, সব সময় মুখে মুখে তর্ক করতে কে বলে তোকে? দিয়েছি আর মাগিকে দেওয়ালে মাথা ঠুকে আমার সাথে লড়তে এসেছে। মাগির শখ কত, হ্যাঁ? মাতালটা একাই কথাগুলো বলতে বলতে পথ হাঁটছিল তেঁতুলতলার মাঠের মধ্য দিয়ে। রোজ রোজ বউটা মদ খাওয়া নিয়ে ঝামেলা করে, এটা নেই সেটা নেই করে মাথা খেয়ে ফেলে। তাই আজ রাগের মাথায় বউটার চুলের মুঠি ধরে ঘরের দেওয়ালে বেশ কয়েকবার সজোরে মাথা ঠুকিয়েছে সে। গলগলিয়ে রক্ত বেরিয়ে আসছিল কপাল ফেটে। প্রথমের দিকে যন্ত্রণায় চিৎকার করলেও শেষের দিকে একদম চুপ করে গিয়েছিল বউটা। বউটার দেহের ওপর পা তুলে ঘর থেকে বেরিয়ে এসেছে সে। মরে টরে গেল কিনা কে জানে, মরলে অবশ্য ভালোই হয়, হাড় জুড়োয় আর কি। এই সমস্তই ভাবছিল মাতাল লোকটা। এমন সময় পিছন থেকে একটা নারী কণ্ঠের হাসির শব্দ শুনে সে থেমে গেল। কে কে হাসলো? কে আছো এখানে? না, আর কোনো সাড়া শব্দ নেই। কান পেতে শোনার চেষ্টা করলো লোকটা, কিন্তু রাতের অন্ধকারে ঝিঝির শব্দ ছাড়া আর কোনোই শব্দ নেই। এমনিতেই ঘুটঘুটে অন্ধকারে তেঁতুলতলার মাঠে গাছগাছালির ভেতর কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তার উপর এই হাসির শব্দ তাকে খুবই বিচলিত করে তুলেছে। নেশাটা আবার বেশি চড়ে গেল নাকি কে জানে। হ্যাঁ, তাই হবে হয়তো। এই ভেবে পেছন ঘুরতেই সে আঁতকে উঠল। একটা ঘন কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে তার সম্মুখে। তার চোখগুলো লাল ভাঁটার মতো হিংস্র হয়ে জ্বলছে। সাদা দাঁতের শাড়ির পাশ দিয়ে গড়িয়ে পড়ছে টাটকা রক্ত। রাতের নিভে আসা আলোয় যেটুকু খেয়াল করা যায় সেটুকুতেই ঠাহর হয় উলঙ্গিনী সেই নারীর ভয়াবহতা। এই নারী অশরীরী ছাড়া আর কেউ হতেই পারে না। ভয়ার্ত কণ্ঠে কাঁপা কাঁপা গলায় মাতাল বলে উঠল, কে কে? আমি তো জম। মানে? তাকে আর কোনো কথা বলতে না দিয়ে সেই প্রেতাত্মা হ্যাঁচকা টানে মাতালটার ধর থেকে মাথা আলাদা করে দিল। তারপর মাতালটা টাটকা রক্তে রাঙিয়ে নিল নিজের মুখ। এরপর ভয়ানক অট্টহাসি করে সে ছড়া কাটতে শুরু করলো। রূপ ছিল, গুণ ছিল, যৌবন ছিল ভরা, তাই তো নজর পড়ল ওদের। খুবলে খেলো ওরা, সবাই মিলে খেলো আমায়। হয়েছি অতৃপ্ত। মরেছি আমি, মরবে সবাই, বাঁচা হবে শক্ত। হাসতে হাসতেই ধীরে ধীরে সেই অবয়ব মিলিয়ে গেল তেঁতুলতলার মাঠের গভীর অন্ধকারের আড়ালে। আবারও কোনো অন্যায় অবিচারের টের পেলে সে আবার জেগে উঠবে অন্যায়কারীকে শাস্তি দিতে। শেষ হলো আজকের গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আজকের গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি সূর্য। বিভিন্ন চরিত্রে তৃষা, দিব্যেন্দু, ঝিনুক, নিতাই, সুপ্রিয়, দিগন্ত, শ্রেয়সী, সুদীপ্তা, অতনু ও সূর্য। আবহে অরিত্র। প্রচ্ছদ অলঙ্করণে সায়ন। সমগ্র পরিচালনায় টিম স্টোরি ট্রাভেল। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকুন। শুভরাত্রি।